মা, এই ধানের গোলা যেমন আমাদের সংসারের সম্পদ, তুমিও তেমনি আমার জীবনের একমাত্র সম্পদ গো। ধান কাটার পর গোলায় জমা হয়েছে। সন্ধ্যায় গিয়েছিলাম ধান দেখতে। ছেলেও এলো। গোলাঘর ধানে ভর্তি। সুগন্ধ চারদিকে। সে ধানের উপর হাত বুলিয়ে বলল, মা, এত ধান। আমি গর্বে বললাম, এই বছর ভালো ফলন হয়েছে। সে আমার দিকে তাকিয়ে বলল, তোমার মতো ভালো মানুষের ঘরে ভালো ফলন হবেই, আমি খুশি হলাম। ধানের গোলায় একটা মাদুর পেতে বসলাম। সে আমার পাশে বসল। বলল, মা, এই ধান আমাদের সারা বছরের খাবার যোগাবে। আমি বললাম, হ্যাঁ। সে হঠাৎ আমার হাত ধরে বলল, কিন্তু আমার আসল ক্ষুধা অন্যটার জন্য। আমি অবাক হলাম। সে বলল, তোমার জন্য আমার ক্ষুধা। গোলা ঘরে নিস্তব্ধতা। সে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। ধানের সুগন্ধে ঘর মৌ মৌ করছিল। সে বলল, এই ধানের গোলার মতোই আমার হৃদয় তোমার ভালোবাসায় ভরা। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা দত্ত। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রবিন দত্ত, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, আরিয়ান আর সৃজা। আরিয়ান ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সৃজা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমি যেই গল্পটা তোমাদের বলতে যাচ্ছি সেইটা আমার নিজের জীবনের সবচেয়ে রহস্যময় এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। সবকিছু শুরু হয়েছিল গত বছরের শীতকালে, যখন আমাদের গ্রামের বাড়িতে একটা পুরনো সিন্দুক পাওয়া গিয়েছিল। সেই দিন সকালে আমাদের পুরনো বাড়ির উঠানে একটা গভীর গর্ত খনন করা হচ্ছিল। আরিয়ান কলেজ থেকে ছুটি নিয়ে বাড়িতে এসেছিল। সে বলল, মা, এই গর্তের ভেতরে মনে হয় কিছু একটা আছে। আমি তার কথায় কান দিইনি। কিন্তু সন্ধ্যার দিকে যখন খনন কাজ চলছিল, হঠাৎ কোদালের আওয়াজ বন্ধ হয়ে গেল। কি হল? আমি জিজ্ঞেস করলাম। খনন করা লোকটি উত্তেজিত গলায় বলল, ম্যাডাম, এখানে একটা বিশাল সিন্দুক আছে। দেখতে অনেক পুরনো। আরিয়ান দৌড়ে এসে বলল, মা, চলো দেখি কি আছে ভেতরে। সিন্দুকটা মাটি থেকে তুলতে ৫ জন লোকের লাগল। সেইটা ছিল কাঠের তৈরি, উপরে সোনালি রঙের কারুকার্য। চারদিকে অদ্ভুত সব চিহ্ন খোদাই করা। রাতে আমাদের ঘরে সিন্দুকটা রাখা হল। আরিয়ান সারাক্ষণ সেইটার চারপাশে ঘুরঘুর করছিল। মা, সে বলল, এই সিন্দুক খুলে দেখি না কি আছে। না, আমি বললাম, রাতে নয়, সকালে দেখা যাবে। কিন্তু মধ্যরাতের দিকে হঠাৎ একটা আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল যেন কেউ সিন্দুক খোলার চেষ্টা করছে। আমি উঠে দেখলাম আরিয়ান সিন্দুকের সামনে বসে আছে। আরিয়ান, কি করছ? মা, এই সিন্দুক নিজে নিজেই শব্দ করছে। মনে হচ্ছে ভেতরে কিছু একটা নড়াচড়া করছে। আমিও কান পেতে শুনলাম। সত্যিই ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছিল, যেন কেউ ভেতর থেকে ডাকছে। পরের দিন সকালে আমরা গ্রামের বৃদ্ধ পণ্ডিত কাকুকে ডাকলাম। তিনি সিন্দুক দেখে বললেন, এইটা খুবই পুরনো, অন্তত ২০০ বছরের পুরনো। এই চিহ্নগুলো সংস্কৃত ভাষায় লেখা। কি লেখা আছে? আরিয়ান আগ্রহভরে জিজ্ঞেস করল। পণ্ডিত কাকু চশমা পরে ভালো করে দেখে বললেন, এখানে লেখা আছে যে এই সিন্দুক খুলবে সে পাবে অসীম শক্তি, কিন্তু তার বিনিময়ে তাকে দিতে হবে তার প্রিয়তম জিনিস। আমার মনে ভয় ধরে গেল। মানে? মানে হল, এখন থেকে এই সিন্দুক আর কারো ক্ষতি করবে না। তুমি তোমার মাতৃত্ব ত্যাগ করে আবার ফিরে পেয়েছ। এইটাই এই অভিশাপের সমাধান ছিল। আমি বুঝতে পারলাম যে আসলে এই পুরো ঘটনাটা একটা পরীক্ষা ছিল। পরীক্ষা ছিল আমি কতটুকু ত্যাগ স্বীকার করতে পারি আমার সন্তানের জন্য। পরের দিন আমি আরিয়ান আর সৃজাকে পুরো ঘটনা খুলে বললাম। তারা প্রথমে বিশ্বাস করতে পারেনি। মা, তুমি বলছো যে তুমি আমাদের মা মনে করতে পারছিলে না? আরিয়ান জিজ্ঞেস করল। হ্যাঁ, কয়েক মাস আমার মনে হচ্ছিল তোমরা অপরিচিত। কিন্তু তুমি তো আমাদের সাথে স্বাভাবিকভাবেই আচরণ করেছ। সেইটা ছিল আমার দায়িত্ববোধ থেকে। কিন্তু ভালোবাসা ছিল না। সৃজা কাঁদতে শুরু করল। মা, তুমি আমাদের ভালোবাসো না? আমি তাকে কোলে নিয়ে বললাম, এখন ভালোবাসি। আগের চেয়েও বেশি ভালোবাসি। এই ঘটনার পর আমাদের পরিবারের মধ্যে একটা নতুন বন্ধন তৈরি হল। আমরা বুঝতে পারলাম যে সত্যিকারের সুখ কোনো জাদুর জিনিসে নেই, সেইটা আছে পরস্পরের প্রতি ভালোবাসা আর যত্নে।
কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। কয়েক মাস পর হঠাৎ একদিন আমাদের বাড়িতে একজন অপরিচিত লোক এল। আমার নাম অভিজিৎ সেন, সে পরিচয় দিল। আমি একজন ইতিহাসবিদ। আমি শুনেছি যে আপনাদের এখানে একটা প্রাচীন সিন্দুক পাওয়া গিয়েছিল গু। আমি অবাক হয়ে বললাম, আপনি কিভাবে জানলেন? আমি গত 5 বছর ধরে এই সিন্দুকের খোঁজ করছি। এইটা আমার গবেষণার বিষয় গু। অভিজিৎবাবু আমাদের বললেন যে এই রকম সিন্দুক ভারতের বিভিন্ন জায়গায় পাওয়া গিয়েছে। সব জায়গাতেই একই ধরনের ঘটনা ঘটেছে। লোকরা প্রথমে সিন্দুকের শক্তি ব্যবহার করে খুশি হয়েছে, কিন্তু পরে বুঝেছে যে এর একটা বিশাল মূল্য আছে গি। কি ধরনের মূল্য? আরিয়ান জিজ্ঞেস করল। যে যা সবচেয়ে ভালোবাসে সেইটা হারানোর মূল্য। অভিজিৎবাবু আরও বললেন, কিন্তু আপনারা ভাগ্যবান। আপনারা এই অভিশাপ থেকে মুক্ত হতে পেরেছেন গি। কেন? কারণ প্রিয়াঙ্কা ম্যাডাম সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে সত্যিকারের ভালোবাসা কোনো জাদুর জিনিসে নেই গি। অভিজিৎবাবু চলে যাওয়ার পর আমরা ভাবলাম যে এই ঘটনা আর কারো সাথে শেয়ার করব না। কিন্তু কয়েক মাস পর গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের পাশের গ্রামের রমেশ কাকার বাড়িতেও একটা অনুরূপ সিন্দুক পাওয়া গেল। রমেশ কাকা আমাদের কাছে এসে পরামর্শ চাইলেন। প্রিয়াঙ্কা, তুমি এই ব্যাপারে কিছু জানো কি না? আমি তাকে আমাদের পুরো অভিজ্ঞতা বললাম। রমেশ কাকা শুনে বললেন, তাহলে আমি সিন্দুক খুলব না গি। সেইটাই ভালো, আমি বললাম। কিন্তু রমেশ কাকার ছেলে সুমিত সেই কথায় কান দিল না। সে লুকিয়ে সিন্দুক খুলে ফেলল। প্রথম কয়েকদিন রমেশ কাকাদের বাড়িতে অনেক ভালো জিনিস ঘটতে লাগল। তাদের ব্যবসায় প্রচুর লাভ হল। বাড়িতে সব রকমের সুবিধা এসে গেল। কিন্তু 1 মাস পর রমেশ কাকার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা কোনো রোগ নির্ণয় করতে পারলেন না। রমেশ কাকা আমাদের কাছে এসে কাঁদতে লাগলেন। প্রিয়াঙ্কা, তুমি ঠিকই বলেছিলে। এখন আমার কি করা উচিত? আমি বললাম, আপনার ছেলেকে বলুন সিন্দুক আবার বন্ধ করে মাটিতে পুঁতে ফেলতে গু। কিন্তু সে তো শুনবে না গু। তাহলে আপনাকে জোর করতে হবে গু। রমেশ কাকা বাড়ি গিয়ে সুমিতকে বুঝানোর চেষ্টা করলেন। কিন্তু সুমিত কিছুতেই রাজি হল না। বাবা, এই সিন্দুক আমাদের ভাগ্য বদলে দিয়েছে। আমি এইটা ছাড়ব না গি। কিন্তু যখন তার মায়ের অবস্থা আরও খারাপ হতে লাগল, তখন সে বুঝতে পারল যে আমাদের কথা সত্যি। একদিন রাতে সুমিত আমাদের বাড়িতে এসে কাঁদতে লাগল। প্রিয়াঙ্কা আন্টি, আমি ভুল করেছি। এখন কি করব? আমি তাকে বললাম, তুমি যা সবচেয়ে ভালোবাসো সেইটা ত্যাগ করার জন্য প্রস্তুত হওই। আমি কি সবচেয়ে ভালোবাসি? সেইটা তোমাকেই বুঝতে হবে। পরের দিন সুমিত সিন্দুকের সামনে বসে গভীর ধ্যানে মগ্ন হল। হঠাৎ সে বুঝতে পারল যে সে সবচেয়ে ভালোবাসে তার অহংকার। সে সিন্দুকের কাছে প্রার্থনা করল, আমি আমার অহংকার ত্যাগ করছি। আমার মায়ের জীবন ফেরত দাও। সাথে সাথে তার মায়ের অবস্থা ভালো হয়ে গেল। কিন্তু সুমিত আগের মতো অহংকারী থাকল না। সে অনেক নম্র আর বিনয়ী হয়ে গেল। এই ঘটনার পর গ্রামের সবাই বুঝতে পারল যে এই ধরনের জাদুকরি জিনিস আসলে কোনো সুখ এনে দেয় না। সুখ আছে নিজেদের পরিশ্রমে আর একে অপরের ভালোবাসায়। কয়েক বছর পর আরিয়ান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরল। সে বলল, মা, আমি এই রহস্যময় সিন্দুকগুলো নিয়ে গবেষণা করতে চাই। কেন? যাতে আর কেউ আমাদের মতো বিপদে না পড়ে। আরিয়ান এবং সৃজা মিলে একটা সামাজিক সংগঠন তৈরি করল। তারা গ্রামে গ্রামে গিয়ে মানুষদের সচেতন করতে লাগল যাতে কেউ এই ধরনের রহস্যময় জিনিস খুঁজতে না যায়। তাদের এই কাজের ফলে অনেক লোক বেঁচে গেল। কারণ এই ধরনের সিন্দুক দেশের বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছিল। একদিন আরিয়ান আমাকে বলল, মা, তুমি জানো আমাদের এই অভিজ্ঞতা থেকে সবচেয়ে বড় শিক্ষা কি? কি? সত্যিকারের সুখ আর সমৃদ্ধি কোনো জাদুর জিনিসে নেই। সেইটা আছে আমাদের ভালোবাসা, পরিশ্রম আর একে অপরের প্রতি যত্নে গি। আমি তার কথা শুনে খুব গর্ব অনুভব করলাম। আমার ছেলে এত কম বয়সেই জীবনের এত বড় সত্য বুঝতে পেরেছে। আজ যখন আমি এই গল্প বলছি তখন অনেক বছর কেটে গিয়েছে। আরিয়ান এখন একজন প্রতিষ্ঠিত গবেষক। সৃজা ডাক্তার হয়েছে। তারা দুজনেই তাদের নিজেদের ক্ষেত্রে খুব ভালো কাজ করছে। কিন্তু সবচেয়ে বড় কথা, আমাদের পরিবারে এখন যে ভালোবাসা আর বোঝাপড়া আছে সেইটা কোনো জাদুর সিন্দুক দিয়ে পাওয়া যায় না। সেইটা আমরা নিজেরাই তৈরি করেছি। যখনই কোনো সমস্যা আসে আমরা একসাথে বসে সেইটার সমাধান খুঁজি। কেউ কোনো শর্টকাট খুঁজতে যায় না। গত মাসে আরিয়ান বিয়ে করেছে।
তার স্ত্রী প্রিয়া খুবই ভালো মেয়ে। সে আমাদের পরিবারের সাথে খুব সহজেই মিশে গিয়েছে। প্রিয়া একদিন আমাকে জিজ্ঞেস করল, মা, আরিয়ান আমাকে একটা অদ্ভুত গল্প বলেছে। সেইটা কি সত্যি? আমি হেসে বললাম, হ্যাঁ, একদম সত্যি গু। কিন্তু এখন সেই সিন্দুক কোথায়? মাটির নিচে। আর সেইখানেই থাকবে গি। প্রিয়া বলল, আমার খুব কৌতূহল হচ্ছে গি। আমি তাকে বুঝালাম যে কিছু জিনিস জানা না থাকাই ভালো। কিন্তু একদিন হঠাৎ দেখি প্রিয়া বাগানে সিন্দুক খোঁজার চেষ্টা করছে। আমি তাকে ধরে ফেললাম। প্রিয়া, তুমি কি করছ? সে লজ্জা পেয়ে বলল, মা, আমি শুধু দেখতে চেয়েছিলাম গু। আমি তাকে বসিয়ে পুরো ঘটনা আরেকবার বিস্তারিত বললাম। তারপর বললাম, দেখো প্রিয়া, জীবনে অনেক সময় আমাদের মনে হয় যে কোনো জাদুর জিনিস দিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, প্রতিটি সমস্যার সমাধান আমাদের ভেতরেই আছে গি। প্রিয়া আমার কথা বুঝতে পারল। আজ যখন আমি আমার জীবনের দিকে তাকাই, তখন মনে হয় সেই সিন্দুকের ঘটনা আমাদের পরিবারের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল। কারণ সেইটার মাধ্যমেই আমরা জানতে পেরেছিলাম যে সত্যিকারের ভালোবাসা আর সুখ কী। এখন আমাদের বাড়িতে যখন কোনো অতিথি আসে, তারা বলে, আপনাদের বাড়িতে একটা অন্যরকম শান্তি আছে গি। আমি জানি সেই শান্তি কোনো জাদুর জিনিস থেকে আসেনি। সেইটা এসেছে আমাদের একে অপরের প্রতি ভালোবাসা আর বোঝাপড়া থেকে। যখন আরিয়ান আর প্রিয়ার প্রথম সন্তান হল, তখন আমি দাদিমা হলাম। ছোট্ট নাতি আর্জনের মুখ দেখে আমার মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা যখন আমি মাতৃত্বের অনুভূতি হারিয়ে ফেলেছিলাম। আর্জুন যখন আমার কোলে আসে, তখন আমি অনুভব করি যে এই ভালোবাসা, এই আনন্দ কোনো সিন্দুকের শক্তি দিয়ে পাওয়া যায় না। এইটা মহান সৃষ্টিকর্তার দেওয়া উপহার। সৃজাও এখন মেডিকেল কলেজে পড়ছে। সে বলেছে ডাক্তার হয়ে গ্রামের দরিদ্র মানুষদের সেবা করবে। তার এই মনোভাব দেখে আমি বুঝতে পারি যে আমার সন্তানরা সত্যিকারের মানুষ হয়ে উঠেছে। কখনো কখনো আমি ভাবি, যদি সেই দিন আমি সিন্দুক ব্যবহার করতে না দিতাম, তাহলে কি হতো? হয়তো আমরা এত বড় শিক্ষা পেতাম না। জীবনে অনেক সময় কষ্ট আর বিপদ আমাদের শিক্ষা দেয়। সেই সিন্দুকের ঘটনাও আমাদের জীবনের একটা বড় শিক্ষা। আজ যখন আমি আমার চারপাশে তাকাই, দেখি আরিয়ান তার গবেষণায় ব্যস্ত, প্রিয়া ছোট্ট আর্জুনকে নিয়ে খুশি, সৃজা পড়াশোনা নিয়ে মগ্ন, তখন আমার মনে হয় আমাদের সত্যিই আর কিছুর দরকার নেই। সেই রাতে যখন আমি বিছানায় শুতে যাই, তখন মনে মনে রানী সুমিত্রাকে ধন্যবাদ দিই। তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছিলেন। আর সেই রাজা বীরেন্দ্রের জন্য মনে দুঃখ হয়। তিনি হয়তো বুঝতে পারেননি যে সত্যিকারের সম্পদ কী। আমার গল্প এখানেই শেষ। কিন্তু জীবনের গল্প কখনো শেষ হয় না। প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন শিক্ষা। যারা এই গল্প শুনছ, তাদের বলবো, কখনো জীবনে শর্টকাট খুঁজতে যেজো না। পরিশ্রম কর, ভালোবাসো, একে অপরের যত্ন নাও। এইটাই সত্যিকারের সুখের রাস্তা। আর হ্যাঁ, যদি কখনো কোনো রহস্যময় সিন্দুক পাও, তাহলে সেইটা মাটিতে পুঁতে রাখবে। কারণ জীবনের আসল সম্পদ আমাদের হৃদয়েই আছে। ই সিন্দুক খুলতে গেলে বিপদ হতে পারে গু। কিন্তু আরিয়ান বলল, মা, কুসংস্কার। চলো খুলে দেখি গু। সেই দিন বিকেলে আমরা সিন্দুক খোলার সিদ্ধান্ত নিলাম। প্রথমে চাবির খোঁজ করলাম, কিন্তু পেলাম না। তারপর আরিয়ান জোর করে খোলার চেষ্টা করল। হঠাৎ একটা ক্লিক শব্দ হল, আর সিন্দুক খুলে গেল। ভেতরে আমরা যা দেখলাম, সেইটা আমাদের চোখে বিশ্বাস হচ্ছিল না। একটা সোনালি আলো বের হচ্ছিল। তার মধ্যে একটা পুরনো বই, কিছু মূল্যবান পাথর, আর একটা অদ্ভুত দর্পণ। আরিয়ান বইটা তুলে নিল। সেইটা খুলতেই একটা ঠান্ডা হাওয়া ঘরের ভেতরে ঢুকল। মা, এই বই পড়তে পারছি। এইখানে লেখা আছে একটা গল্প। কিসের গল্প? একজন রাজার গল্প। রাজার নাম ছিল বীরেন্দ্র। তিনি এই সিন্দুকের আসল মালিক ছিলেন গ। আরিয়ান পড়তে লাগল। বইয়ে লেখা ছিল যে রাজা বীরেন্দ্র ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। কিন্তু তার রাজ্যে একদিন ভীষণ দুর্ভিক্ষ নামল। প্রজারা মরে যেতে লাগল। রাজা প্রজাদের বাঁচানোর জন্য এক সন্ন্যাসীর কাছে গিয়েছিলেন। সন্ন্যাসী তাকে এই জাদুর সিন্দুক দিয়েছিলেন। বলেছিলেন, এই সিন্দুকের শক্তি দিয়ে তুমি তোমার রাজ্যকে সমৃদ্ধ করতে পারবে। কিন্তু মনে রেখো, এর বিনিময়ে তোমার সবচেয়ে প্রিয় জিনিস হারাতে হবে গু। রাজা রাজি হয়েছিলেন। সিন্দুক ব্যবহার করে তিনি রাজ্যে অভূতপূর্ব সমৃদ্ধি এনেছিলেন। কিন্তু বিনিময়ে তিনি হারিয়েছিলেন তার প্রিয় স্ত্রী রানী সুমিত্রাকে। তারপর কি হল? আমি জিজ্ঞেস করলাম। আরিয়ান পাতা উল্টে বলল, রাজা এত দুঃখ পেয়েছিলেন যে তিনি সিন্দুকটা মাটিতে পুঁতে ফেলেছিলেন।
আর লিখে রেখেছিলেন যে যদি কেউ এই সিন্দুক পায় তাহলে সে ব্যবহার করার আগে ভালো করে চিন্তা করে নেবে গু। রাতে আমি ভাবতে লাগলাম এই পুরো ব্যাপারটা নিয়ে। আরিয়ানও অনেক উত্তেজিত ছিল। পরের দিন সকালে আরিয়ান আমাকে বলল, মা, আমি এই সিন্দুকের শক্তি পরীক্ষা করে দেখতে চাই। না আরিয়ান, বইয়ে যা লেখা আছে সেইটা ভাবগু। মা, এইগুলো সব কুসংস্কার। আধুনিক যুগে এইসব কিছুর অস্তিত্ব নেই গি। কিন্তু সেই দিন রাতে যা ঘটল সেইটা আমাদের সবার জীবন বদলে দিল। মধ্যরাতে হঠাৎ বাড়িতে একটা অদ্ভুত আলো জ্বলে উঠল। আমি ঘুম থেকে উঠে দেখলাম সিন্দুক থেকে সোনালি আলো বের হচ্ছে। আরিয়ানের ঘরে গিয়ে দেখি সে গভীর ঘুমে, কিন্তু তার মুখে একটা অদ্ভুত হাসি। পরের দিন সকালে আরিয়ানের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করলাম। সে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল। আর যে কোনো কাজ সে খুব সহজেই করে ফেলছিল। মা, আজ আমি একটা পরীক্ষা করব, সে বলল। কী রকম পরীক্ষা? আমি দেখব আসলেই এই সিন্দুকের কোনো শক্তি আছে কিনা গিয়ে। সেই দিন বিকেলে আরিয়ান আমাকে বাগানে নিয়ে গেল। বাগানের একটা অংশে গত বছরের দুর্ভিক্ষের কারণে কোনো গাছ জন্মায়নি। আরিয়ান সিন্দুক থেকে বের করা দর্পণটা নিয়ে এসেছিল। সেইটা মাটিতে রেখে কিছু একটা মন্ত্র পড়ল। হঠাৎ দেখি মাটি থেকে ছোট ছোট চারা বের হতে শুরু করেছে। আমার চোখে বিশ্বাস হচ্ছিল না। এটা কিভাবে সম্ভব? আমি অবাক হয়ে বললাম। আরিয়ান হাসি মুখে বলল, মা, এই সিন্দুকের আসলেই শক্তি আছে। আমরা এটা ব্যবহার করে আমাদের জীবনকে আরও ভালো করতে পারি গি। কিন্তু আমার মনে ভয় হচ্ছিল। রাজা বীরেন্দ্রের গল্প মনে আছে আমার। সেই দিন রাতে আমার একটা অদ্ভুত স্বপ্ন হল। দেখলাম একজন রানী আমার কাছে এসেছেন। তিনি বললেন, তোমার ছেলে আমার স্বামীর মতো একই ভুল করছে। তাকে সাবধান করো। স্বপ্ন থেকে উঠে আমি আরিয়ানের ঘরে গেলাম। দেখি সে সিন্দুক নিয়ে কিছু একটা করছে। আরিয়ান, কি করছ? মা, আমি জানতে চাচ্ছি এই সিন্দুকের পূর্ণ শক্তি কী গু। আমি তাকে বুঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে কোনো কথা শুনছিল না। পরের কয়েকদিন আরিয়ান সিন্দুকের সাহায্যে নানা অলৌকিক কাজ করতে লাগল। আমাদের ক্ষেতে অভূতপূর্ব ফসল হল। বাগানে সব ফুল ফুটে উঠল। এমনকি আমাদের বাড়ির পুকুরে মাছের সংখ্যাও বেড়ে গেল। গ্রামের লোকরা আশ্চর্য হয়ে যেতে লাগল। সবাই আমাদের বাড়িতে আসতে লাগল। প্রিয়াঙ্কা, তোমাদের এত সৌভাগ্য কেন? পাশের বাড়ির রীতা আন্টি জিজ্ঞেস করল। আমি কিছু বলতে পারলাম না। কিন্তু আরিয়ান গর্বের সাথে বলল, আন্টি, আমাদের ভাগ্য ভালো। কিন্তু আমি জানতাম এইটা ভাগ্যের ব্যাপার নয়। এইটা সিন্দুকের শক্তি। একদিন সকালে আমি দেখলাম সৃজার তবিয়ত খারাপ। সে বলল, মা, আমার মাথা খুব ব্যথা করছে গিউ। ডাক্তার ডেকে দেখালাম। ডাক্তার বললেন, কোনো চিন্তার বিষয় নেই। জ্বর হয়েছে গিউ। কিন্তু দিন যেতে লাগল, সৃজার অবস্থা আরও খারাপ হতে লাগল। সে খেতে পারছিল না, রাতে ঘুমাতে পারছিল না। আরিয়ান বলল, মা, চিন্তা করো না। আমি সিন্দুক দিয়ে সৃজাকে ভালো করে দেব গো। না আরিয়ান, এইভাবে নয় গো। কিন্তু সেই রাতে আরিয়ান লুকিয়ে সৃজার জন্য সিন্দুক ব্যবহার করল। সকালে দেখলাম সৃজা একদম সুস্থ। কিন্তু সেই দিনই বিকেলে আরিয়ান অসুস্থ হয়ে পড়ল। তার প্রচণ্ড জ্বর হল। আমি বুঝতে পারলাম সিন্দুকের শক্তি বিনিময়ে কাজ করে। একজনের ভালো হলে অন্য কারো খারাপ হয়। রাতে আমি সিন্দুকের কাছে গিয়ে বসলাম। হঠাৎ মনে হল যেন রানী সুমিত্রা আমার সামনে দাঁড়িয়ে আছেন। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তিনি বললেন। হ্যাঁ, আমি উত্তর দিলাম। আমার স্বামী যেই ভুল করেছিল, তোমার ছেলেও সেই একই ভুল করছে। এই সিন্দুক যত ভালো কাজ করবে ততই তোমাদের ক্ষতি হবে গু। তাহলে কি করব? সিন্দুক আবার মাটিতে পুঁতে ফেল। না হলে তোমার সবচেয়ে প্রিয় জিনিস হারাবে গু। পরের দিন আমি আরিয়ানকে বুঝানোর চেষ্টা করলাম। কিন্তু সে বলল, মা, তুমি ভুল ভাবছ। আমাদের এখন কত ভালো দিন যাচ্ছে গি। কিন্তু আমি জানতাম এটা দীর্ঘস্থায়ী নয়। সেই দিন রাতে ভীষণ ঝড় উঠল। আমাদের ঘরের ছাদ প্রায় উড়ে যাওয়ার উপক্রম হল। হঠাৎ দেখি সিন্দুক থেকে ভীষণ আলো বের হচ্ছে। আরিয়ান ঘুম থেকে উঠে সিন্দুকের কাছে গেল। সে বলল, মা, সিন্দুক আমাকে ডাকছে গু। আমি তাকে বাধা দিতে চেষ্টা করলাম, কিন্তু সে আমার কথা শুনছিল না। হঠাৎ সিন্দুক থেকে একটা অদ্ভুত শক্তি বের হয়ে আরিয়ানকে ঘিরে ফেলল। মা, আমি এখন এই সিন্দুকের অংশ হয়ে যাচ্ছি, আরিয়ান বলল। আমি চিৎকার করে উঠলাম। না আরিয়ান,
কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। আরিয়ান ধীরে ধীরে সিন্দুকের ভেতরে মিলিয়ে যেতে লাগল। আমি দৌড়ে গিয়ে সিন্দুক বন্ধ করার চেষ্টা করলাম। কিন্তু সেইটা বন্ধ হচ্ছিল না। হঠাৎ রানী সুমিত্রার কণ্ঠস্বর শুনতে পেলাম। প্রিয়াঙ্কা, তুমি এখনো পারো। তোমার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করো। আমার সবচেয়ে প্রিয় জিনিস কি? তোমার মাতৃত্ব। তুমি যদি মা হওয়ার অনুভূতি ত্যাগ করো, তাহলে আরিয়ান মুক্ত হবে গে। আমি কিছুক্ষণ ভাবলাম। মা হওয়ার অনুভূতি ত্যাগ করা মানে আমি আর কখনো আরিয়ান আর সৃজাকে নিজের সন্তান মনে করতে পারব না। কিন্তু আরিয়ানকে বাঁচানোর জন্য আমি সেই ত্যাগ স্বীকার করলাম। আমি রাজি, আমি বললাম। সাথে সাথে সিন্দুক থেকে আরিয়ান বেরিয়ে এলো। কিন্তু আমার মনে হলো যেন আমি তাকে চিনি না। তার প্রতি আমার মাতৃত্বের অনুভূতি হারিয়ে গিয়েছিল। পরের দিন সকালে আমি সিন্দুকটা আবার মাটিতে পুঁতে ফেললাম। আরিয়ান আর সৃজা অবাক হয়ে জিজ্ঞেস করল, মা, কেন? কিন্তু আমি তাদের মা বলে মনে করতে পারছিলাম না। তারা আমার কাছে অপরিচিত মনে হচ্ছিল। কয়েক মাস পর হঠাৎ একদিন আমার মনে হলো যেন আমার ভেতরে কিছু একটা জেগে উঠছে। ধীরে ধীরে আমার মাতৃত্বের অনুভূতি ফিরে আসতে লাগল। রানী সুমিত্রা আবার আমার স্বপ্নে এলেন। তিনি বললেন, প্রিয়াঙ্কা, তুমি সঠিক কাজ করেছ। তোমার ত্যাগের কারণে এই অভিশাপ ভেঙে গিয়েছে। মানে হলো